হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। কিন্তু অনেকদিন থেকে আমাকে জিজ্ঞেস করছো, মানে অনেকদিন হয়ে গেছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে দিদি ভাই তোমার প্রেগনেন্সিতে তুমি কি কি মেডিসিন চলছে শুরু থেকে, তুমি প্লিজ একটু শেয়ার করো, আর প্রেগনেন্সির দিনগুলো কেমন কাটছে একটু শেয়ার করো। তো ভাবছিলাম যে আমি এগুলোর ভিডিও বানাবো, তো হয়ে উঠছিল না কারণ অনেক ব্যস্ত ছিলাম আর নানান ধরনের শারীরিক সমস্যাতেও আমি এখন আছি। তো যাই হোক, তো ভিডিওটা আজকে আমি ফাইনালি নিয়ে এসেছি। আমি আজকে আমার প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমাস্টারের কীরকম আমার ছিল জার্নিটা, বা একটা প্রেগনেন্সিতে কী ধরনের জার্নি হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স। আর ফার্স্ট ট্রাইমাস্টার বলতে প্রেগনেন্সির প্রথম 3 মাসের কথা বলছি আমি। প্রেগনেন্সি থেকে কিন্তু 3টা ট্রাইমাস্টার ভাগ করা হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথমটা 1, 2, 3 মাসের মধ্যে যে ওটাকে ফার্স্ট ট্রাইমাস্টার বলে, 4 মাস থেকে 7 মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইমাস্টার বলে, এবং 8 মাস থেকে 9 কি 10 মাসে যেটা ডেলিভারি হয়ে যায় থার্ড ট্রাইমাস্টার বলে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো যখন আমি প্রেগনেন্সি পজিটিভ পেয়ে যাই তখন তো আমি মোটামুটি পিরিয়ড ডেট পার হওয়ার 11 দিন পরে গিয়ে টেস্ট করি, আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। কিন্তু তখনও আর কি আমি আমার বডিতে ফিজিক্যাল যে সমস্ত সিমটম হয় সেগুলো ছাড়া অন্যান্য সিমটম যেগুলো বলতে গেলে গা গোলানো, বমি ভাব, তারপরে খেতে ইচ্ছে করে না, এই জিনিসগুলো কিন্তু পাইনি। মাথা ঘোরানো, এই জিনিসগুলো কিন্তু পাইনি। তখন ভাবছিলাম যে এই জিনিসগুলো যেহেতু পাচ্ছি না তাহলে কি আমি আদৌ প্রেগনেন্ট? তার কারণ সবাই তো জানি শুনি যে প্রেগনেন্ট হলে পরে মানে গাটা গোলায়, তারপরে তোমার ধরো খেতে ইচ্ছে করে না, এরকম অনেক কিছু কিন্তু প্রবলেম হয়। কিন্তু আমার যেহেতু কিছুই হচ্ছিল না তো আমি কিন্তু প্রচুর কনফিউজ ছিলাম। ডক্টরকেও বলেছিলাম, ইভেন ডক্টর কিন্তু আমাকে বমির ট্যাবলেটও দিয়ে দিয়েছিল আর গ্যাসেরও ট্যাবলেট দিয়েছিল। কিন্তু আমি ভাবছিলাম যে আমার তো বমি হয়ই না, আমি এই মেডিসিনগুলো নিয়ে কি করব। তো যাই হোক, যখন আর কি আমার ডাক্তার দেখিয়েও আসলাম, দেখানোর পরে মোটামুটি 1 সপ্তাহ পরে কিন্তু আমার সমস্ত রকমের সিমটম চালু হয়ে গেছে। আমি আগেও বলছি পরেও বলছি যে সবার বডি কিন্তু আলাদা, সবার সিমটম কিন্তু আলাদা। কারো ক্ষেত্রে শুরু থেকে বোঝা যায়, কারো ক্ষেত্রে অনেক দেরিতে বোঝা যায়, আবার কারো ক্ষেত্রে কোনো সিমটমই বোঝা যায় না। যাদের প্রেগনেন্সি চলে এসছে আর তাদের সিমটম আসেনি তারা কিন্তু একদম চিন্তা করো না যে সিমটম না আসলে কি প্রেগনেন্সিটা সেফ না। অবশ্যই সেফ, সবার বডি ডিফারেন্ট, তো কারো কারো বডিতে কেউ কিছু ফিলই করতে পারে না। তো যাই হোক, তারপরে হচ্ছে 1 সপ্তাহ পরে কিন্তু আমার এত মাথা ঘোরাতো কি বলবো, মানে সারাটা দিন মোটামুটি ঠিক থাকতাম। যেই সন্ধ্যে 5:30 কি 5টা বেজে যেত তখন থেকে আমি আর কি মনে হয় যে এদিক চলে যেতাম, মানে আমার শরীর পুরো হালকা হয়ে যেত। প্রচন্ড মাথা ঘোরাতো, এরকম মাথা ঘোরানো তো মানে বলার বাইরে আর কি। আমি ভাবলাম যে আমার এরকম করছে কেন, কোথাও বসলে পরে ধূপ করে বসে পড়ছি, কোথাও হেঁটে হেঁটে গেলে পরে ধরো আমার শরীর একদম হালকা হয়ে যাচ্ছে, আমি আগে আগে চলে যাচ্ছি, মানে ওরকম আর কি মনে হতো। এত মাথা ঘোরাতো আমার। তারপরে একটু রেস্ট করতাম, রেস্ট করে তারপরে একটু নুন চিনি জল করে দিত হাজব্যান্ড বা বাড়ির লোক করে দিত, তারপরে খেয়ে কিন্তু আবার আধা ঘন্টার মধ্যে ঠিক হয়ে যেতাম। একটু 1 ঘন্টা রেস্ট করলে আবার ঠিক হয়ে যেত। এইটা আমার ডেইলি রুটিন ছিল। সন্ধ্যের পরে মাথাটা ঘোরাবে আমার, বা বিকেলবেলা হলে মাথাটা ঘোরাবে। তো এই একটা আমার সমস্যা ছিল। তারপরে গিয়ে হলো আমার বমি। প্রথমে তো বমি উল্টি আসতো, মানে বমি পেতো, বমি হতো না। ডাক্তারটা দেখিয়ে আসা 4-5 দিন, কিন্তু যে মাথা ঘোরানোর যে সিমটমটা শুরু হলো তারপরে শুরু হলো আমার বমি। এত বমি হতো আমার কি বলবো, মানে আমি জলটা পর্যন্ত খেতে পারতাম না, জলটা খেলেও বমি হয়ে যেত। আর ডাক্তার যে মেডিসিনগুলো দিয়েছে মেডিসিনও আমি খেতে পারতাম না, মেডিসিন খেলেই বমি করে দিতাম। মানে গ্যাসের ওষুধও খেতে পারতাম না, আমি বমি করে দিতাম। বমির ওষুধ তো আমি খুব বেশি হলে 3টে খেয়েছি সারা প্রেগনেন্সিতে। বমির ওষুধ আমি খাইনি, তার কারণ বমির ওষুধ খেলেই আমার বমি হয়ে যেত। তো বমির ওষুধটাও আমি খাইনি। আসলে ওষুধ আমার খেতে অত ভালো লাগে না, কারণ জানোই তো এত ওষুধ খেয়ে এসছি, মানে খুব বিরক্ত ছিলাম ওষুধের প্রতি আর কি। আর ডাক্তার আমাকে শুরুতে যখন দিয়েছিল ওষুধ, ফলিক অ্যাসিড দিয়েছিল আর দিয়েছিল প্রোজেস্টেরনের ট্যাবলেট, আর কি বলে একটা গ্যাসের একটা ফাইল দিয়েছিল হজমের জন্য, ওই একটা ফাইল দিয়েছিল, আর একটা গ্যাসের ট্যাবলেট দিয়েছিল ক্যাপসুল আর কি, যদি মনে হয় তো খাবো, আর বমির ওষুধ দিয়েছিল। ব্যাস এইটুকু ছিল আমার প্রেগনেন্সির প্রথম দিকের মেডিসিন।
তো এইগুলো আমার মোটামুটি বমির ওষুধটা চলছিল না, গ্যাসের ওষুধও চলছিল না, কিন্তু হজমের জন্য আমি একটা সিরাপ খেতাম, ওটা আমার চলছিল। ওটা আর কি খেলে পরে আমার মনে হতো যে না হজমটাও হচ্ছে, আমার বমিটাও হবে না, কারণ আমার এই গলা দিয়ে না মানে দলা দলা হয়ে থাকতো, মনে হতো কি যে সমস্ত খাবার দাবার মনে আমার এখানেই আটকে আছে, এরকম ফিল হতো। শুতে পারতাম না, এক সাইডে শুলে পরে আমার এই গলার এখানটাতে মনে হয় দলা দলা লাগতো। প্রচন্ড প্রবলেম হয়েছে প্রেগনেন্সির আমার। অনেকে 3 মাস প্রবলেম হয়, আমার 3 মাস প্রবলেম না, আমার যখন 5 মাস তখন গিয়ে কিন্তু আমি একটুখানি আর কি রিলিফ পেয়েছি, একটুখানি খাবার দাবারগুলো ঠিক করে খেতে পেরেছি। তো প্রথম ট্রাইমাসটা তো আমার খুব খারাপ গেছে। আমার এমনও সময় এসছে যে ছোট ছোট বাটিতে করে ডাল আর চাল দুটোকে একসাথে প্রেসারে সিটি দিয়ে আমি চামচ দিয়ে এইটুকু করে খেয়েছি, মানে 4-5 বার খেয়েছি, কারণ যাই খেতাম বমি করে দিতাম, পেটে কিছু রাখতে পারতাম না। তাই আমি টেনশন করছিলাম যে আমি কিছুই খেতে পাচ্ছি না, তাহলে আমার বাচ্চাটা ঠিক থাকবে কি করে। এত সমস্যা হচ্ছিল বমির, আমার মানে খুব 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 সমস্যা হয়েছিল বমির। তা আমি এখন যখন এই সময় তোমাদেরকে সাথে শেয়ার করছি, তখন আমি যদি আগের কথাটা ভাবি তাহলে আর কি বলবো, খুবই আর কি ভাবতে অবাক লাগে। আমি একটা সময় ওরকমও ছিল, আমার খাবার খেতেই পাচ্ছিলাম না আমি। আর যে মানুষটা নুন এত পছন্দ করে, আমি খাবারের পাতে কিন্তু নুন দিয়ে ভাত খাই, আমি সেই মানুষটা কিন্তু নুন একদমই খেতে পারিনি। মানে কি বলবো, 4-5 মাস নুন দিয়ে ভাত বলো, তরকারিতে নুন থাকলে পরে মানে কিরকম যে লাগতো, নুন ছাড়া, সব কিছু নুন ছাড়া। তরকারি রান্না করলে যতটুকু পরিমাণ নুন হবে অতটুকুই, তাছাড়া এক্সট্রা করে পাতে আমি 1 ফোঁটাও নুন নিতাম না। নুন নিলে পরে মানে তেতো তেতো লাগতো আমার জিনিসটা। তো এটা ছিল আমার প্রেগনেন্সির বমি টমির এগুলো কাহিনী, খাবার দাবারের কাহিনী। আমি একদমই খেতে পারতাম না, সত্যি কথা। 5 মাসের পরের থেকে আমি খাবারটা একটু ভালো করে খেয়েছি। তো আমার 3 মাসের এইগুলো হচ্ছে আমার খাবারের দিকের গুলো আমার প্রবলেম হয়েছে। এখন শারীরিক প্রবলেমটা বলবো, শারীরিক প্রবলেম বলতে আমার কিন্তু যে বললাম গলাতে এরকম দলা দলা হয়ে যেত, আর আমার পেটের মধ্যে না পিরিয়ডসের মতন ক্র্যাম্পিং হতো, টান ধরতো, তোমার তলপেটের দিকে টান ধরতো অনেক সময়, তো অনেক সময় 2 সাইডে টান ধরতো। তো আমি ভাবতাম যে আমার এগুলো কেন হচ্ছে, ভয় থাকতাম। তখন যেহেতু সোনোগ্রাফিটা হয়নি আমার, ভাবতাম যে না ঠাকুর ঠাকুর যাতে কোনো প্রবলেম না হয়। কিন্তু যখন সেন্টারে আমি যাই, হেলথ সেন্টারে, তখন গিয়ে কিন্তু যখন বলি, তখন বললো প্রথম 3 মাস তোমার একটু এরকম হবে, কোনো এটাতে ভয়ের কোনো বিষয় নেই। তো যাদের যাদের এরকম একটু প্রবলেম হচ্ছে, পেটে এরকম চিনচিন করছে, টান ধরছে সুচ ফোটার মতন, তারা কিন্তু একদম টেনশন ফ্রি থাকবে, কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু নর্মাল একটা জিনিস। যদি খুব সিভিয়ার হয়, যদি খুব বেশি হয়, তাহলে তোমরা তোমাদের ডক্টরের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে। যে প্রেগনেন্সিতে কিন্তু খুব বেশি হয়ে যায়, সত্যি কথা বলতে আমার হোয়াইট ডিসচার্জ কিন্তু প্রেগনেন্সিতে খুব বেশি ওই 3 মাসেও হয়নি। 3 মাসের পরে একটু যা বেশি হয়েছিল, কিন্তু মানে অতিরিক্ত পরিমাণে কিন্তু আমার এখনো হচ্ছে না, মানে নর্মাল আছে, খুব বেশি পরিমাণে কিন্তু আমার হয় না। হঠাৎ অনেকদিন পরে, ধরো 6 দিন বা 7 দিন পরে পরে হঠাৎ একদিন ধরো একটু বেশি হলো, মানে এরকম অ্যাভারেজে থাকে, রেগুলার কন্টিনিউ কিন্তু এরকম ডিসচার্জ কিন্তু আমার হয় না, মানে হেভি ডিসচার্জ যেটাকে বলো, হেভি হয় না, হালকা হালকা ভাবেই হয়। তো এটা ছিল একটা প্রবলেম কি বলবো, সিমটমস গুলো তোমাদেরকে বলছি প্রেগনেন্সিতে কি কি সমস্যা হয়েছিল। তারপর হয়েছিল আমার কোমরে ব্যথা। কোমরের ব্যথা কি বলবো, মানে প্রচন্ড কোমরে ব্যথা করতো হালকা হালকা ভাবে। বা সাইডে আমার বেশি পেনটা হতো, বা দিকের লোয়ার ব্যাক পেনটা হতো, তো খুব ব্যথা করতো। আমি ভলিনি দিয়েও রাখতাম, তো ঘুমোতে পারতাম না, শুলে পরেই আমার কিন্তু কোমরে ব্যথাটা শুরু হয়ে যেত। এটা টেনশন হয় যে প্রেগনেন্সিতে বেবি বাম্প কবে আসবে। দেখো 3 মাসে তো বেবি বাম্প আসেই না, আমিও চেক করতাম, আয়নার সামনে গিয়ে দেখতাম যে পেট বাড়ছে কিনা, কিন্তু সত্যি বলতে পেটটা তখন একটু বাড়ে না, তার কারণ আমাদের বেবি একদম ছোট্ট থাকে, তার জন্য কিন্তু আমাদের পেটটা বোঝা যায় না। তো তোমরা যারা যারা টেনশন করছো, তোমরা কেউ কিন্তু টেনশন করো না, কারণ বেবি তখন একদম ছোট থাকে, একদম পুচকু থাকে, তোমরা তখন একটু সাবধানে থাকবে। আর প্রেগনেন্সিতে বলে প্রথম 3 মাস রিলেশন রাখাটা ঠিক না হাজবেন্ডের সাথে। তো তোমরা যারা যারা আর কি প্রেগনেন্সি জার্নিতে আছো, যারা হবু মা হতে চলেছো, তো তারাও কিন্তু এই অ্যাডভাইসটাকে একটু ফলো করবে, আর একটু সতর্ক থাকবে। আর বাইকে ট্রাভেল করবে না, বাইকে বা টোটোতে খুব ঝাঁকুনি হয় যে জিনিসগুলোতে, সেই জিনিসগুলোতে কিন্তু ট্রাভেল করাটা একটু অ্যাভয়েড করবে। আর যদি বলো প্রেগনেন্সিতে যে খাবার দাবার কি কি খাওয়া উচিত, তোমরা যদি ভিডিও দেখতে চাও শুরুতে আমি কি ধরনের কি খেয়েছি না খেয়েছি, যেহেতু ভাত খেতে পারিনি, তো আমি অবশ্যই পরে একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আর যারা যারা চ্যানেলে নতুন, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের অবশ্যই পাশে থাকবে। আর আমি কিন্তু
প্রেগনেন্সি কনসেপ্ট স্টোরিগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে থাকি। তোমরা কিন্তু অনেক ভালোবাসা দিচ্ছ আর আশীর্বাদও করছো। আমি জানি আমি আস্তে আস্তে এরকম আরো ভিডিও আনতে পারবো যারা যারা কনসেপ্ট করে গেছে। তো তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে, আর ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা, বাই।